আমি বলছি যে এই যে ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট হচ্ছে এ, ওয়েট, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে দুটো পয়েন্ট, একটা এ পয়েন্ট আর একটা বি পয়েন্ট। এবার আমি বলছি যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে, মানে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে দুটো পয়েন্ট, একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে একটা ইউনিট পজিটিভ চার্জকে শিফট করতে যতটা ওয়ার্ক ডান করতে হয়, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস, বিটুইন এ অ্যান্ড বি। তো ভিএবি ইজ ইকোয়ালস টু কী লিখেছিলাম, ভিবি মাইনাস ভিএ। তাহলে ওয়ার্ক ডান ইজ ইকোয়ালস টু কী হবে, ওয়ার্ক ডান ইজ ইকোয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। সো ডাব্লিউ ইজ ইকোয়ালস টু কিউ ইন্টু ভিবি মাইনাস ভিএ। ভিবি মাইনাস ভিএ মানে তো ভিএবি। তাহলে তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি কি, ভিএবি ইজ ইকোয়ালস টু কি, ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। দিস রিলেশন মনে রাখবে এটাকে, ঠিক আছে। তো প্রথম যে ফর্মুলাটা এসেছিলো দ্যাট ওয়াজ ফর পোটেনশিয়াল, নট পোটেনশিয়াল ডিফারেন্স। বাট এবার আমরা করলাম পোটেনশিয়াল ডিফারেন্স, এই ভি এর জায়গায় জাস্ট হয়ে গেল ভিএবি। কেন? যখন এইটা করেছিলাম তখন চার্জটাকে, ইউনিট পজিটিভ চার্জটাকে নিয়ে আসা হচ্ছিল ইনফাইনাইট ডিস্টেন্স থেকে। ইনফাইনাইট ডিস্টেন্সে পোটেনশিয়াল জিরো হয়, তো জিরো পোটেনশিয়াল থেকে একটা ভি পোটেনশিয়ালের পয়েন্টে নিয়ে আসছিল। পোটেনশিয়াল ডিফারেন্স কত হচ্ছিল, ভি মাইনাস জিরো ভি। বাট এবারে কী হচ্ছে, পোটেনশিয়াল ডিফারেন্স ছিল ভি এ, সেখান থেকে নিয়ে আসছে ভিবিতে, তাহলে পোটেনশিয়াল ডিফারেন্স কত, ভিবি মাইনাস ভিএ। তাই এখানটা বসে গেল ভিবি মাইনাস ভিএ। দ্যাটস ইট, আর কিছু না। এবার এখান থেকে একটা নতুন কোশ্চেন আসছে, কোশ্চেনটা কি লেখো আগে। কোশ্চেন ঠিক না, ক্লাস 11-এ থার্মোডাইনামিক্সে আমি একটা জিনিস পড়িয়েছিলাম যে স্টেট ফাংশন আর পাথ ফাংশন বলে দুটো কথা আছে। যেমন তোমরা এখান থেকে দার্জিলিং গেলে, কেউ আমরা বাইকে করে গেলাম দার্জিলিং, কেউ আমরা ট্রেনে করে গেলাম, কেউ আমরা প্লেনে করে গেলাম, ঠিক আছে। আমরা যেখান দিয়েই যাই না কেন, প্রত্যেকের পাথ আলাদা আলাদা, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা ওখানে গিয়ে যে টেম্পারেচারটা পাবো তিনজনই সেটা সেম পাবো। কেন? বিকজ আলটিমেটলি আমাদের ডেস্টিনেশনটা সেম। তো ওখানে গিয়ে দেখলাম টেম্পারেচার, প্রেশার এগুলো সব সেম তিনজনের ক্ষেত্রেই। ইট মিনস ওগুলো হচ্ছে সব স্টেট ফাংশন। এবার কেউ আমাকে বললো যে ওহ, এখান থেকে বাইকে করে গেছি, হাত ফাত ধরে গেছে এতক্ষণ অ্যাক্সেলারেটার ধরে থাকতে থাকতে, তো ওয়ার্ক ডান বেশি হয়েছে। যে ট্রেনে করে গেছে সে বলছে এতক্ষণ বসে থাকতে ভালো লাগছিল না, অনেক পরিশ্রম হলো, মানে বোর লাগলো। আর যে প্লেনে করে গেছে সে তাড়াতাড়ি পৌঁছে গেছে, তার ওয়ার্ক ডান কম হয়েছে। তাহলে ওয়ার্ক ডান কার হবে, কার বেশি হবে, সেটা ডিপেন্ড করছে পাথের উপরে। কিন্তু কিন্তু কিছু কিছু ফ্যাক্টর আছে যেগুলো পাথের উপর ডিপেন্ডেন্ট নয়। দোজ আর কল স্টেট ফাংশনস। এই পোটেনশিয়াল জিনিসটা না ওরকমই একটা জিনিস। যেমন লোকজন বলে কেন স্যার পোটেনশিয়ালটা পাথ ফাংশন কি বলে স্টেট ফাংশন কি করে হবে, কারণ ওটা তো ওয়ার্ক ডান। ইয়েস ওয়ার্ক ডান, বাট দ্যাট ইজ ওয়ার্ক ডান পার ইউনিট চার্জ। ওয়ার্ক ডান পার ইউনিট চার্জটা আলটিমেটলি একটা স্টেট ফাংশনে পরিণত হয়। স্টেট ফাংশন মানে তুমি যে পয়েন্টে রয়েছো তার উপর ডিপেন্ড করছে, তুমি কোন পাথ কোন পাথ কভার করে সেই পয়েন্টে এসছো তার উপর ডিপেন্ড করছে না। জিনিসটা করলেই বুঝতে পারবে, ঠিক আছে। তো হেডিং দাও, পোটেনশিয়াল, অ্যাকচুয়ালি পোটেনশিয়াল না, মানে পোটেনশিয়াল ডিফারেন্স, ঠিক আছে। তো potential difference between 2 points, potential difference between 2 points is independent of the path, is independent of the path, is independent of the path connecting the points, connecting the points. ঠিক আছে, ওকে, মুছলাম। এই যে কোশ্চেনটা লিখলে অ্যাকচুয়ালি এবার তোমাদেরকে প্রুফ করতে হবে, ঠিক আছে। তো সেটা কী করে হচ্ছে একবার বোঝার চেষ্টা করো। কোনো একটা
চার্জ, ঠিক আছে, কোনো একটা ইউনিট পজিটিভ চার্জ বা যে কোনো একটা চার্জকে, হ্যাঁ, শুধু ইউনিট পজিটিভ যে হতে হবে তার কোনো মানে নেই, যে কোনো একটা চার্জকে তোমরা প্রথমে এই এ পয়েন্ট থেকে নিয়ে যাচ্ছ বিতে, এ পয়েন্ট থেকে নিয়ে যাচ্ছ বিতে, ডাজেন্ট ম্যাটার যে ইউনিট পজিটিভ চার্জ আছে না কী চার্জ রয়েছে, যায় আসে না, আর বি থেকে নিয়ে যাচ্ছ এ পয়েন্টে। তো জিজ্ঞেস করছে যে এই যে দুটো পাথ রয়েছে, পাথ 1 অ্যান্ড পাথ 2, তাতে পোটেনশিয়াল ডিফারেন্সটা সেম হবে না ডিফারেন্ট হবে? তো দেখা যাক সেম হয় না ডিফারেন্ট হয়। ঠিক আছে, এখানে একটা পয়েন্ট নিয়ে নিলাম সি, যাতে কার্ভটা বোঝাতে পারি এ সি বি, আর এটা এখানে একটা পয়েন্ট নিলাম ডি, যাতে কার্ভটা বোঝাতে পারি বি ডি এ। দুটো পাথ রয়েছে, তাহলে একটা এ সি বি আর একটা বি ডি এ। ওকে, এবার ছোট্ট একটা গল্প বলি শোনো। ধরো আজকে এরকম হলো যে তোমরা মামা বাড়ি যাচ্ছ, ঠিক আছে, তোমাদের বাড়ি এটা, আর এটা তোমাদের মামা বাড়ি, ঠিক আছে। এবার মামা বাড়ি যাচ্ছ কিন্তু যাওয়ার টাকা নেই, তো কী করলে? লোকজনের থেকে ধার ফার নিলে, বলে 10 টাকা ধার দে, ভালো করে বুঝবে জিনিসটা, 10 টাকা ধার দে, তাহলে আমি মামা বাড়ি যেতে পারবো। তো গেলে, এবার মামা বাড়িতে গেলে অনেককে টাকা দেয়, ঠিক আছে, এই অনেকদিন বাদে এসছিস টাকা নে। তো মামা বাড়িতে কেউ একজন তোমাকে 20 টাকা দিল, ঠিক আছে, বোঝার চেষ্টা করো, 20 টাকা দিল। তুমি ফিরে এলে তোমার বাড়ি কদিন বাদে, এসে যার থেকে 10 টাকা নিয়েছিলে তাকে তো ফেরত দিতে হবে। তো তুমি দেখলে তোমার পকেটে 20 টাকা রয়েছে, মামা দিয়েছে, 10 টাকা ফেরত দিয়ে দিই ভদ্রতার খাতিরে। তো তোমার গেন কত হলো? স্যার 10 টাকা। কেন? কারণ যখন বেরিয়েছিলাম তখন কোনো টাকা ছিল না, 10 টাকা ধার করে বেরোলাম, এখানে যখন পৌঁছালাম আমাকে 20 টাকা দিল, ফিরে এসে সেই 10 টাকা আবার ফেরত দিয়ে দিতে হলো, রাইট? তাহলে আমার গেন কত হলো? 10 টাকা। তাহলে একবার মামা বাড়ি গেলে আমার 10 টাকা গেন হলো, মজা পেয়ে গেলাম, যে চাকরি বাকরি নেই, এক কাজ করি, মামা বাড়িই যাই বারবার করে। পরের দিন আবার মামা বাড়ি গেলাম, কিন্তু যাওয়ার আগে কী করলাম? বললাম যে আমার 10 টাকা আবার ধার নিতে হলো কারুর থেকে, আছে তাও নিলাম, বা ধরো নিলাম না, 10 টাকা রয়েছে তো, 10 টাকা দিয়ে আমি মামা বাড়ি গেলাম খরচ করে। তাহলে কত খরচ হয়েছে আমার জার্নিতে? 10 টাকা খরচ হয়ে গেল। কিন্তু মামা বাড়ি গেলে আবার কি করবে? রে এসছিস, এনে 20 টাকা নে, তাহলে আবার দেখো আমার 10 টাকা হয়ে গেল। তাহলে প্রত্যেকবার এবার একবার করে যাওয়ার জন্য আমার কাছে কত করে গেন হচ্ছে? 10 টাকা করে গেন হচ্ছে। প্রত্যেকবার মামা বাড়ি যাওয়ার জন্য আমার কাছে 10 টাকা করে গেন হচ্ছে। জিনিসটা বোঝার চেষ্টা করো, এই ব্যাপারটা কীরকম জিনিস। একবার করে যাচ্ছ আর 10 টাকা করে তোমার কাছে গেন হচ্ছে, তার মানে তোমার কাছে নতুন নতুন টাকা তৈরি হচ্ছে না? টাকা তৈরি হচ্ছে মানে তুমি নতুন টাকা ইনকামের একটা পথ পেয়ে গেছো, 10 টাকা 10 টাকা করে প্রত্যেকবার তুমি মামা বাড়ি যাবে। সেরকমভাবে কেমন লাগে তোমাদের যদি বলি কোনো একটা চার্জ রয়েছে কিউ, মন দিয়ে শুনবে, কোনো একটা চার্জ রয়েছে কিউ, সেটাকে এ থেকে বি পয়েন্টে তোমরা নিয়ে যাচ্ছ, ওকে, সেটাকে এ থেকে বি পয়েন্টে তোমরা নিয়ে যাচ্ছ। এ থেকে বি পয়েন্টে নিয়ে যেতে তোমাদের ওয়ার্ক ডান হচ্ছে W1, মন দিয়ে শোনো, এ থেকে বি পয়েন্টে নিয়ে যেতে তোমাদের ওয়ার্ক ডান হচ্ছে W1, আর বি থেকে এ পয়েন্টে ফেরত নিয়ে আসছো যখন ওই চার্জটাকেই, তখন তোমাদের ওয়ার্ক ডান হচ্ছে W2। ঠিক আছে, বুঝতে পারলে আমি কি বললাম? আমি আবার বলছি, কোনো একটা চার্জ রয়েছে যেটা হচ্ছে কিউ, সেটাকে একবার তোমরা এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছ, আবার বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে যাচ্ছ, ভালো খেলা চলছে এটা। এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে তোমাদের ওয়ার্ক ডান হচ্ছে W1, আর বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে যেতে তোমাদের ওয়ার্ক ডান হচ্ছে W2। লাস্ট দিন যখন পড়া শেষ হচ্ছিল তখন ঠিক তার আগে একটা কথা বলেছিলাম আমি, চার্জের একটা প্রপার্টি আছে। কি প্রপার্টি? চার্জ সবসময়, মানে ইফ আই টক অ্যাবাউট পজিটিভ চার্জ, হ্যাঁ, চার্জ সবসময় হায়ার পোটেনশিয়াল থেকে, যেমন ওয়াটার লেভেলে আমরা দেখেছি ওয়াটার লেভেল হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে স্পন্টেনিয়াসলি ফ্লো করে, সেরকমভাবে চার্জ হায়ার পোটেনশিয়াল থেকে স্পন্টেনিয়াসলি লোয়ার পোটেনশিয়ালের দিকে ফ্লো করে, চার্জের এটা প্রপার্টি, হ্যাঁ। তখন যদি কেউ বলে জানিস একটা চার্জকে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নিয়ে যেতে আমাকে 10 জুল ওয়ার্ক করতে হলো, কথার কথা বলছি, সে মিথ্যে কথা বলছে। চার্জটা নিজে নিজেই গেছে, তাকে আবার ওয়ার্ক ডান করতে হবে নাকি? তার মানে সে আদৌ 10 জুল কাজ করেছে না, সে -10 জুল কাজ করেছে। এই মাইনাসটা আমাদের তখন ধরে নিতে হবে। কেন স্যার? কারণ সে অ্যাকচুয়ালি কোনো কাজই করেনি, যা কাজ করেছে চার্জটা নিজেই করেছে।
নিজে তো করেনি লোকটা করেনি, লোকটা এসে বলছে কি কষ্ট হলো আজকে, একটা চার্জকে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নিয়ে গেলাম। আরে অপদার্থ, চার্জ এমনি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যাবে, তোকে আবার কি ওয়ার্ক ডান করতে হয়েছে? তাহলে ওয়ার্ক ডানটা চার্জ নিজে করেছে, তুই কত করেছিস? তাহলে -10 জুল। বুঝতে পারছি জিনিসটা? আগের দিন বললাম না যে এক্সটার্নাল এজেন্ট যদি ওয়ার্ক ডান না করে, তার মানে অ্যাকচুয়ালি ধরে নিতে হয় যে ওর ওর ওয়ার্ক ডানটা হচ্ছে নেগেটিভ, ঠিক আছে? মানে আমি যদি আজকে বলি কি কষ্ট হলো আমার চার্জটাকে নিয়ে যেতে, বলে কত কষ্ট হলো? স্যার 10 জুল কাজ করতে হলো। হ্যাঁ, -10 জুল কাজ করেছিস তুই, ঠিক আছে? তো একটা চার্জকে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছ, তো আমি ধরে নিলাম তোমাদের এই এ পয়েন্টটা হচ্ছে হায়ার পোটেনশিয়াল, আমি ধরে নিলাম এটা আমাদের অ্যাজাম্পশন, দিস ইজ হায়ার পোটেনশিয়াল। এই এ পয়েন্টটা হায়ার পোটেনশিয়াল আর বি পয়েন্টটা লোয়ার পোটেনশিয়াল। এবার তোমরাই আমাকে বলো, আচ্ছা তার থেকেও একটা বড় কথা অনেকে জিজ্ঞেস করে যে স্যার তুমি দুটোকে আলাদা আলাদা ধরেছো কারণ W1 আর W2, দুটোকেই তো W ধরতে পারতে। ওই যে আমাদের তো ধারণাটা এটা না যে দুটো আলাদা আলাদা পাথে যদি যাই, তাহলে ওয়ার্ক ডান আলাদা আলাদা হবে। আমাদের তো এটা একটা মানে একটা চিন্তাধারা নয় যে দুটো যদি আলাদা পাথে আমরা যাই তাহলে ওয়ার্ক ডান আমাদের আলাদা হবে। সেজন্য আমরা দেখছি দুটোতে আলাদা আলাদা ধরে নিয়েছি, এটাতে W1 ধরেছি, এটাতে W2 ধরেছি, ধরে নিয়েছি অ্যাজ ইফ। এরপরে যদি দেখি যে সেম আসছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমাদের তো অন্তত চিন্তাধারা এটাই বলে যে দুটো আলাদা আলাদা পাথে আলাদা আলাদা ওয়ার্ক ডান হবে। বেশ, তাই ধরেছি। এবার আমি আবারও বলছি এই পয়েন্টটাকে আমরা হায়ার পোটেনশিয়াল নাম দিলাম, হায়ার পোটেনশিয়াল করলাম, ইটস আওয়ার অ্যাজাম্পশন। তোমরা চাইলে বিটাকেও করতে পারতে, কোনো অসুবিধা হতো না, তোমাদের ইচ্ছা মতো প্রুফটা করবে। আর বিটাকে লোয়ার পোটেনশিয়াল করলাম, ঠিক আছে? আমি কেন গল্পটা বলছি, কারণ এটা অনেকে লিখে ফেলে, লেখার ফলে এর ভিতরে অনেক লুপহোলস থেকে যায়, সেটা যেন তোমাদের না থাকে কোনোভাবে। তো স্যার এই হচ্ছে হায়ার পোটেনশিয়াল, বি হচ্ছে লোয়ার পোটেনশিয়াল। চার্জটাকে আমরা এই এ সি বি পাথে এ থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছি। হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে যদি কাউকে নিয়ে যাই, এক্সটার্নাল এজেন্টকে কত ওয়ার্ক ডান করতে হয়? স্যার নেগেটিভ ওয়ার্ক ডান, কারণ হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে চার্জ এমনিই যাচ্ছে। এই W1 কাজটা অ্যাকচুয়ালিও করছে না, অ্যাকচুয়ালি ওর ওয়ার্ক ডানটা কত হচ্ছে? -W1। তাহলে এখন লিখো না কিন্তু, হ্যাঁ? তাহলে এই এ সি বি পাথে যখন একটা কিউ অ্যামাউন্ট মানে পজিটিভ চার্জকে যখন তোমরা এ থেকে বি পয়েন্টে নিয়ে যাচ্ছ, তখন ওয়ার্ক ডান কত হচ্ছে? তোমরা যদি এক্সটার্নাল এজেন্ট হও তোমাদের ওয়ার্ক ডান কত হচ্ছে? W1। ক্লিয়ার? এবার তোমাদেরকে বলছি, দেখো এই বি পয়েন্টে এবার তোমরা চার্জটাকে নিয়ে এসে রাখলে, এবার এই চার্জটাকে তোমরা আবার এ পয়েন্টে ফিরিয়ে নিয়ে আসো, এই পাথে BDA। হ্যাঁ, এই পাথে যেও না, এই পাথে গেলে তো আবার W1ই কাজ করতে হবে। আমি তো অন্য পাথ নিচ্ছি এবার, যেখানে ওয়ার্ক ডানটা আলাদা হচ্ছে। তখন তোমরা বলছো আচ্ছা তার মানে BDA, এইভাবে আমরা যদি আসি তাহলে আমাদের ওয়ার্ক ডান করতে হচ্ছে W2। এবার যদি কেউ আমাকে জিজ্ঞেস করে, মিথিরা তোমাকে যদি আমি জিজ্ঞেস করি এই যে W2টা যেটা আমি লিখেছি, এটা কি পজিটিভ ওয়ার্ক ডান না নেগেটিভ ওয়ার্ক ডান? পজিটিভ ওয়ার্ক ডান, বিকজ এবার আমরা দেখতে পাচ্ছি বি পয়েন্টে লোয়ার পোটেনশিয়াল যেখানে কিউ চার্জটা রয়েছে, আর তাকে নিয়ে আসা হচ্ছে হায়ার পোটেনশিয়ালে। তো চার্জ তো হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে যায়, লোয়ার থেকে হায়ারের দিকে তো যায় না, তাহলে ওকে জোর করে নিয়ে আসতে হচ্ছে। জোর করে নিয়ে আসতে গেলে এক্সটার্নাল এজেন্টকে একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, সেই ওয়ার্ক ডানের ভ্যালুটা হচ্ছে W2। ওকে, নাও ইফ আই আস্ক যে এই যে পুরো সাইকেলটা এ থেকে বি, বি থেকে এ সি বি BDA, এই পুরো লুপে একবার চার্জটাকে ঘোরাতে তোমাদের কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে? স্যার টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হচ্ছে গিয়ে -W1 প্লাস W2, হুইচ মিনস W2 -W1। ওকে, এটা আমাদের টোটাল ওয়ার্ক ডান এলো প্রসেসটার মধ্যে, বোঝার চেষ্টা করো। টোটাল ওয়ার্ক ডান, দিস ইজ অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান, দিস ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান অন দ্য চার্জ W2 -W1। হ্যাঁ স্যার, ঠিক আছে, একদম ঠিক আছে। সমস্যা হলো আমি বাই ডিফল্ট আগে থেকে ধরে রেখেছি, ইনিশিয়ালি আমি ধরেই নিয়েছি যে দুটো আলাদা, দুটো W1 আর W2-র ম্যাগনিটিউড আলাদা, তবেই না দুটো আলাদা আলাদা প্যারামিটার নিয়েছি, নয়তো দুখানেই W নিয়ে নিতাম। W1 আর W2 এই জন্যই নিয়েছি, আমার মনে মনেই আমার এটা কাজ করছে যে হয়তো এটা 10 জুল আর এটা 20 জুল, বা বা এটা 20 জুল, এটা 10 জুল, সেটা যা খুশি হতে পারে আমি জানি না, কিন্তু দুটোর ম্যাগনিটিউড সেম নয়, আমি ধরেই নিয়েছি। কেন ম্যাগনিটিউড সেম না? তো আমাদের মাথায় একটা যুক্তি কাজ করছে যে স্যার আপনি প্লেনে করে দার্জিলিং যান আর হেঁটে হেঁটে দার্জিলিং যান, ব্যাপারটা এক হবে কি না? পাথ আলাদা। আমি ধরো আজকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাব, সোজা চলে গেলাম আর ঘুরে এলাম, ওয়ার্ক ডান কি দুই জায়গায় সমান হয় না? তাহলে এখানে কেন হবে? তাই জন্য W1 আর W2-র ম্যাগনিটিউড আলাদা ধরেছি। এবার যদি আমি উইথ অ্যান এক্সাম্পল যদি ধরে নিই যে W1-এর ভ্যালুটা 10 জুল আর W2-র ভ্যালুটা 20 জুল, তাহলে নেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান কত হচ্ছে এখানে? 20
-10 মানে 10 জুল। ওই সেই মামা বাড়িতে যাচ্ছি 10 টাকা ধার করে, আবার 20 টাকা আমাকে দিয়ে দিচ্ছে। সো অ্যাজ এ রেজাল্ট আমার ওয়ার্ক ডানটা আমার কত, কি বলবো, কত এনার্জি ইভলভ হচ্ছে, 10 জুল। সরি, মানে আমি 10 টাকা ধার করে যাচ্ছিলাম, 20 টাকা ফেরত পেয়ে যাচ্ছিলাম। তাহলে 10 টাকার ধারটা ফেরত দিয়ে দেওয়ার পরে আমার কাছে 10 টাকা গেইন হচ্ছিল। সেরকমভাবে এখানে দেখো পুরো সার্কেলে তোমার যেতে ওয়ার্ক ডান হচ্ছে 20 জুল, ফিরতে ওয়ার্ক ডান হচ্ছে যেতে ওয়ার্ক ডান হচ্ছে 10 জুল, ফিরতে ওয়ার্ক ডান হচ্ছে 20 জুল। বাট দ্যাট 10 জুল অ্যাকচুয়ালি ইজ -10 জুল, যেটা আমরা লিখছি না এখানে। দ্যাট 10 জুল ইজ অ্যাকচুয়ালি -10 জুল। কেন? আরে হায়ার থেকে লোয়ারে গেছে, তো এক্সটার্নাল এজেন্টকে এমনিই কোনো কাজ করতে হয়নি, ঠিক আছে? আর ফেরার সময় কত করেছে? 20 জুল। তাহলে অ্যাকচুয়ালি টোটাল ওয়ার্ক ডান হচ্ছে 20 জুল -10 জুল, মানে কত হচ্ছে? 10 জুল। তাহলে আমি যদি তোমাদেরকে জিজ্ঞেস করি যে এই একবার পুরো সাইকেলটা ঘোরার জন্য, বোঝার চেষ্টা করো, একবার পুরো এই সাইকেলটা ঘোরার জন্য কতটা এনার্জি গেইন হচ্ছে ওই চার্জের ভিতরে? স্যার, দিস অ্যামাউন্ট অফ চার্জ, 10 জুল অ্যামাউন্ট অফ চার্জ। তার মানে চার্জটা যখন চুপচাপ এখানে পড়েছিল, তখন ওর মধ্যে কোনো ওয়ার্ক ডান ছিল না, সরি, কোনো এনার্জি ছিল না। ওকে একবার এই সাইকেলটা যেই ঘুরিয়ে দেওয়া হলো, হ্যাঁ আমি মানছি যে এটা ও নিজে নিজেই গেল। কেন গেল? ওই হায়ার থেকে লোয়ারের লোভে চলে গেল। কিন্তু ওকে জোর করে যখন আবার ফেরত নিয়ে আসা হলো, তার জন্য ওর মধ্যে একটা এনার্জি গেইন হলো, সেটা কত? 20 জুল। তাহলে এই ব্যাপারটা এরকম হচ্ছে, তুমি তোমার বাড়িতে বসেছিলে, মামা বাড়ি ঘুরে আবার তুমি নিজের বাড়িতেই এলে, তোমার পকেট খালি থেকে মানে ভর্তি হয়ে গেল। আগে তোমার জিরো ব্যালেন্স ছিল, এখন তোমার 10 টাকা হয়ে গেছে। আরেকবার ঘুরে এলে 20 টাকা হয়ে যাবে, আরেকবার ঘুরলে 30 টাকা হয়ে যাবে। সেরকমভাবে চার্জটা তো এই পয়েন্টেই বসেছিল। তোমরা এটা ক্লেম করতে পারো যে স্যার, চার্জটা এই পয়েন্টে বসেছিল ঠিক, কিন্তু বি পয়েন্টে তো নিজে নিজে গেল। হ্যাঁ, আমি আমি ডিনাই করছি না সেটা, ও নিজে নিজেই গেছে, ও নিজে নিজেই গেছে, আমি আমি সেটা ডিনাই করছি না। কিন্তু আবার ফেরতও তো আনা হয়েছে ওকে। তো ফেরত যদি আনা হয় প্রপার্টি কী বলে, ইনিশিয়াল পয়েন্টে যদি আবার ফাইনালি ফিরিয়ে নিয়ে আসা হয়, তাহলে যে কি সেই অবস্থা হয়ে যাওয়া উচিত, ওর ভিতরে এই সময় কোনো এনার্জি ছিল না, জিরো জিরো জুল এনার্জি। আবার ফিরিয়ে আনলে আবার জিরোই হয়ে যাওয়া উচিত ছিল, কিন্তু না, দেখা গেল ফেরত আনার পর 10 জুল এনার্জি গেইন হচ্ছে। 10 জুলই হবে তার কোনো মানে নেই, যা ম্যাগনিচিউড হবে না হবে, কারণ যেতে যে ওয়ার্ক ডানটা হয়েছে আর ফিরতে যে ওয়ার্ক ডানটা হচ্ছে, দুটোর ম্যাগনিচিউড সেম নয়, সেই জন্য ওর মধ্যে কিছুটা এনার্জি গেইন হয়েছে। তোমরা একটা মজা পেয়ে গেলে, আরে স্যার দারুণ ব্যাপার, তাহলে একবার করে ঘোরাবো আর ওর মধ্যে 10 জুল করে এনার্জি গেইন হবে। আরেকবার ঘোরালে আরও 10 জুল, তাহলে 20 জুল হবে। আরেকবার ঘোরাবো চার্জের ভিতরে 30 জুল। এইভাবে করে আমরা তো চার্জের ভিতরে একটা এনার্জি বাড়াতে পারছি। দিস ইজ অ্যাকচুয়ালি নোন অ্যাজ ফ্রি এনার্জি জেনারেশন, তাই না? কোনো মানে কী বলবো, এক্সটার্নাল কোনো ইয়ে ছাড়াই ওর মধ্যে আমরা এনার্জি এটা পুট করতে পারছি। এটা তো ফার্স্ট ল অফ থার্মোডাইনামিক্সকে ভায়োলেট করে দিচ্ছে, দ্যাট এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, হুইচ ইজ নোন অ্যাজ কনজারভেশন ল অফ এনার্জি, রাইট? এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। কিন্তু আমরা এখানে এক পাক ঘুরিয়ে, হ্যাঁ, এক পাক ঘুরিয়েই এখানে আমরা 10 জুল এনার্জি তৈরি করে দিচ্ছি। বিয়ের 7 পাক ঘুরলে তো 70 জুল এনার্জি তৈরি হয়ে যাবে। বুঝতে পারছো কথাটা? তাহলে একবার করে ঘোরালেই 10 জুল করে এনার্জি তৈরি হয়ে, সি ইন মাই এক্সাম্পল ইট ইজ 10 জুল, তোমার এক্সাম্পল ওটা 20 জুল 30 জুলও হতে পারে। আই এম নট টকিং অ্যাবাউট দ্য ম্যাগনিটিউড, আই এম টকিং অ্যাবাউট দ্য এনার্জি ইভলভড, যে এনার্জিটা তৈরি হচ্ছে চার্জের ভিতরে। তো এক পাক ঘোরালেই ওর মধ্যে এনার্জি তৈরি হয়ে যাচ্ছে 10 জুল করে। মজা পেয়ে গেছি আমরা, তাহলে ঘুরিয়েই যাবো সারা জীবন ধরে, নতুন করে এনার্জি তৈরি করছি চার্জের ভিতরে, যে এনার্জিটার কোনো এক্সিস্টেন্স ছিল না, কিন্তু একবার করে ঘুরিয়ে আমরা ওর মধ্যে এনার্জি তৈরি করে দিচ্ছি। বাহ! তাহলে স্যার তুমি কি বলতে চাইছো, কি হওয়া উচিত? আমি বলতে চাইছি এটা, যে এ পয়েন্ট থেকে যদি বি পয়েন্টে যায়, বি পয়েন্ট থেকে যদি আবার এই পয়েন্টে ফিরে আসে, ওর মধ্যে এনার্জিটা আবার জিরো হয়ে যাওয়া উচিত, বাড়া উচিত নয় ওটা। কিন্তু না, এত বাড়ছে, 10, 20, 30, প্রত্যেকবার ঘোরানোর জন্য 10 জুল করে এনার্জি চার্জের মধ্যে গেইন হচ্ছে, হুইচ ইজ ইম্পসিবল, ওকে। ইম্পসিবল হওয়ার আগে অবধি তোমরা আমাকে বলো, ইম্পসিবিলিটির আগে অবধি তোমরা বুঝতে পেরেছো কিনা পুরো ব্যাপারটা, একটু বলো, প্রত্যেকে বলো। ওকে, সো একটু লিখে নিই, তারপরে বলছি ইম্পসিবিলিটির কারণটা কি, ঠিক আছে? লেখো, ছবিটা এঁকেছো তো? সাপোজ এ অ্যান্ড বি আর 2 পয়েন্টস ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড, suppose A and B are 2 points in an electric field and an external agent
and an external agent performs, আচ্ছা এই টেন ফেন সব মুছে দেবো, হ্যাঁ এগুলো আর রাখছি না। performs performs an amount of work W1, performs an amount of work W1 to bring a unit positive charge, to bring a unit positive charge from the point A to the point B, from the point A to the point B, ব্র্যাকেটে লিখে রাখো, এটা ব্র্যাকেটে লিখে রাখো তার পাশে যে VA গ্রেটার দ্যান VB, ঠিক আছে, লিখে রাখো এটা, এটা আমাদের অ্যাজাম্পশন যে এটা হায়ার পোটেনশিয়াল, বিটা লোয়ার পোটেনশিয়াল, VA গ্রেটার দ্যান VB, ব্র্যাকেট ক্লোজ করে along the path ACB, along the path ACB, full stop. Now this unit positive charge is brought back to A. Now this unit positive charge is brought back to A, brought back to A from B, brought back to কি বললাম, now this unit positive charge is brought back to A from B, from B along the path BDA, along the path BDA. In this case, let us suppose that the work done, let us suppose that the work done by the electrical force, work done by the electrical force is equals to W, is equals to W2, is equals to W2, is equals to W2. স্যার লাস্ট লাইনটা একবার বলবে? Let us suppose that the work done by the electrical force is equals to W2. ব্র্যাকেটে লিখে রাখো, ব্র্যাকেটে লিখে, আচ্ছা এক মিনিট, ব্র্যাকেটে লিখে রাখো let W2 greater than W1. Therefore নিচে, therefore the amount of work done in the whole process is, the amount of work done in the whole process is, এই যেটা লিখে ফেলো, minus W1 plus W2 is equals to W2 minus W1. স্যার ইলেকট্রিক্যাল ফোর্সের তো কি বললেন, নেটের একটু প্রবলেম। Electrical force is equals to W2, তারপর বললাম ব্র্যাকেটে লেখো let W2 greater than W1. Therefore the amount of work done in the whole process is, therefore the amount of work done in the whole process is, হয়ে গেছে W2 minus W1 লেখা। নিচের লাইনে লেখো this amount of work done, or this amount of energy will be surplus, this amount of energy will be surplus, full stop. তাহলে প্রত্যেকবার ঘোরানোর জন্য কতটা করে এনার্জি তৈরি হচ্ছে চার্জের ভিতরে, W2 minus W1. If the unit positive charge is taken repeatedly, if the unit positive charge is taken repeatedly, আচ্ছা এখানে আমি একটা ছোট্ট চেঞ্জ করবো, আমি একটু বলে রাখি, মানে ল্যাঙ্গুয়েজটা একটু উল্টো লিখিয়ে ফেলেছি, ঠিক আছে অসুবিধা নেই, এইটাকে না আমি হায়ার করে দিচ্ছি,
এটাকে হায়ার করে দিচ্ছি, কেন বলছি একটু বাদে। অসুবিধা কিছু, একই ব্যাপার হবে সেই। এটাকে হায়ার করে দিলাম, এটাকে লোয়ার করে দিলাম। ঠিক আছে, আর ওখানে ব্র্যাকেটে একদম উপরে যেটা লিখেছিলেন ওই ভিএ গ্রেটার দ্যান ভিবি, ওখানটা লিখে রাখো ভিবি গ্রেটার দ্যান ভিএ। এক মিনিট, জাস্ট 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 এক মিনিট, একটা মিনিট। হ্যাঁ ঠিক আছে, ব্র্যাকেটে লিখে রাখো ভিবি গ্রেটার দ্যান ভিএ। আমি ভিএ গ্রেটার দ্যান ভিবি লিখেছিলাম, তোমরা ভিবি গ্রেটার দ্যান ভিএ লিখে রাখো। ঠিক আছে, তো তাহলে লেখো, তাহলে প্রত্যেকবার ঘোরানোর জন্য কতটা করে এনার্জি ইভলভ হচ্ছে, দিস W2 মাইনাস W1 অ্যামাউন্ট অফ এনার্জি, W2 মাইনাস W1 অ্যামাউন্ট অফ এনার্জি। ঠিক আছে, তো লেখো, if the unit positive charge is taken repeatedly, if the unit positive charge is taken repeatedly, if the unit positive charge is taken repeatedly, along the closed path, along the closed path, along the closed path A C B D A লিখে ফেলো, A C B D A, along the closed path A C B D A, comma, energy would be evolved continuously, energy would be evolved continuously। তাহলে প্রত্যেকবার ঘোরানোর জন্য W2 মাইনাস W1 অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে, তাই তো? এবার আমরা কি জানি, অ্যাকর্ডিং টু এনার্জি অফ কনজারভেশন, এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। এই W2 মাইনাস W1 অ্যামাউন্ট অফ এনার্জিটা এক্সট্রা কোত্থেকে আসছে এটা কেউ জানে না, এই এতটা এনার্জি আসতেই পারে না। এই W2 মাইনাস W1 যে এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জিটা পাচ্ছি, একটা সাইক্লিক প্রসেসে কোনোদিন সেটা পেতে পারি না, কারণ আমার একটা প্রপার্টি হচ্ছে, আমি যেখান থেকে শুরু করেছি আবার ওখানে যখন ফিরে এসেছি, আমার মধ্যে যতটা এনার্জি ছিল আগে ততটাই থাকা উচিত, বিকজ আমরা পড়েছি আগে যে এনার্জি ইজ আ পাথ স্টেট ফাংশন, ইন্টারনাল এনার্জি, এনথ্যালপি, অল দিস থিংস আর স্টেট ফাংশনস। আমি যেখানে আছি সেটার উপর ডিপেন্ড করে, কোন পাথে এসেছি তার উপরে নয়। কিন্তু দেখা যাচ্ছে ঘুরে আসার পরে ওর মধ্যে একটা এক্সট্রা অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে, যেটা হচ্ছে W2 মাইনাস W1। ইট ইজ ইম্পসিবল, মানে এই কোয়ান্টিটিটা থাকতেই পারে না, তাহলে কনজারভেশন অফ এনার্জি ফেল করে যাচ্ছে। এই কোয়ান্টিটিটা থাকতেই পারে না, তাহলে এর ভ্যালুটা কত? এর ভ্যালুটা হয়ে যাবে 0, W2 মাইনাস W1 ইজ ইকুয়ালস টু 0 হয়ে যাবে। তাহলে বলতে পারি যে W1 ইজ ইকুয়ালস টু W2, ইয়েস। তার মানে আলটিমেটলি দুটো পাথে ওয়ার্ক ডানটা সেম হবে। তো লিখে রাখো, প্যারা দিয়ে লেখো, বাট অ্যাকর্ডিং টু দ্য প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, but according to the principle of conservation energy, comma দিয়ে লেখো, this is not possible, full stop, so W2 minus W1 should be equal, রিপিটেডলি পরে এটা লিখবে। repeatedly along the closed path ACBDA energy would be evolved continuously অবধি লিখিয়েছি, ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করো। কিছু শোনা যায়নি এগুলো। If the unit positive charge is taken repeatedly along the closed path ACBDA, comma, energy would be evolved continuously, full stop, para change, but according to principle of conservation of energy, this is not possible, this is not possible, full stop. So W2 minus W1 should be equal to 0, W2 minus W1 should be equal to 0,
ইট মিনস W1 ইজ ইকুয়ালস টু W2, লিখে রাখো। তাই ডাজেন্ট ম্যাটার কোন পাথে নিয়ে যাচ্ছ, এ থেকে বি না বি থেকে এ, আলটিমেটলি ওয়ার্ক ডানটা দুটো পাথেই সেম হবে। দ্য ম্যাগনিটিউড অফ দ্য ওয়ার্ক ডান শুড বি ইকুয়াল টু 0 ইন অল দ্য কেসেস। পজিটিভ নেগেটিভ পরে হবে, বাট ওদের ওয়ার্ক ডানটা সেম হতে হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা দুটো কনক্লুশনে এলাম। কী কী দুটো কনক্লুশন লেখো? নাম্বার ওয়ান, নোট নাম্বার ওয়ান, নোট নাম্বার ওয়ান লেখো। এখান থেকে একটা জিনিস আমরা বুঝতে পারছি যে যদি মামা বাড়িতে যেতে তোমার 10 টাকা লাগে, মামা বাড়ি যেতে তোমার যদি 10 টাকা লাগে, মামা তোমাকে ঠিক 10 টাকাই দেবে, 20 টাকা নয়। মানে আলটিমেটলি তুমি যখন বাড়ি ফিরে আসবে তোমার ব্যালেন্স জিরোই হয়ে যাবে। মামা এক্সট্রা টাকা দিতে পারবে না বা তোমার এক্সট্রা ওয়ার্ক ডান হতে পারবে না। তোমার যদি এক্সট্রা ওয়ার্ক ডান হতো তাহলে তোমার এনার্জি আরও কমে যেতে, নেগেটিভ হয়ে যেত। আর যদি মামা বেশি টাকা দিত তাহলে তোমার ওয়ার্ক ডান, তোমার এনার্জি পজিটিভ হয়ে যেত। বাট হবে না, তোমার কাছে যত টাকা ছিল জিরো ছিল, তো তাহলে ফিরে আসার পরে জিরোই থাকবে। সো একটা সাইক্লিক প্রসেসে একবার, মিথিরা বলবে, একটা সাইক্লিক প্রসেসে একবার পুরোপুরি ঘুরে আসতে টোটাল ওয়ার্ক ডান কত হয়? 0। 0। তাহলে কোনো একটা ক্লোজড পাথে যদি আমি একবার ঘুরে আসি তাহলে ওয়ার্ক ডানটা হবে 0। তো লিখে রাখো, নোট 1, টোটাল ওয়ার্ক ডান ইন মুভিং আ চার্জ অ্যারাউন্ড আ ক্লোজড পাথ ইজ 0। টোটাল ওয়ার্ক ডান in moving a charge, total work done in moving a charge around a closed path is 0. Around a closed path is 0. ঠিক আছে, তো ইউনিট পজিটিভ চার্জকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে, বোঝার চেষ্টা করো, ইউনিট পজিটিভ চার্জকে এদিক থেকে এদিকে নিয়ে যেতে, হ্যালো, কিছু দেখা যাচ্ছে না। দেখা যাচ্ছে না? কেউ দেখতে পাচ্ছ না? না স্যার। না স্যার। কখন থেকে হলো এটা? ওই তো তুমি রিজয়েন করলে তারপরে। রিজয়েন? আমি কখন রিজয়েন করলাম? এই তো এক্ষুনি। अभी ये क्या हो रहा है? তার মানে নেট ডিস্টার্ব করছে রে। কতটা বলেছিলাম আমি? কতটা বলেছিলাম? কত তো বলেছিলাম মানে, এই তো নোট 1 নম্বর তো বললো। নোট ওয়ানটা বলা হয়ে গেছে কি? হ্যাঁ। তাহলে নোট ওয়ানটা আমি কি বললাম, যে একটা ক্লোজড পাথে যখন একটা চার্জকে ঘোরানো হয় তখন ওয়ার্ক ডান কত হয়? 0। 0। সেকেন্ড পয়েন্ট লেখো, সেকেন্ড পয়েন্ট। আচ্ছা, তাহলে এই যে চার্জ বলছিলাম, এই চার্জটার ভ্যালু যদি ইউনিট পজিটিভ মানে +1 হয়, এই চার্জের ভ্যালুটা যদি +1 হয়, তার মানে এখান থেকে এখানে নিয়ে যেতে যে ওয়ার্ক ডানটা হচ্ছে সেটা কি আমরা বলবো কি? এই এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়াল ডিফারেন্স। এই যে W1 বলছি, ওটাকে তখন W1 না বলে কি বলবো? VAB বলবো। কেন VAB কেন? বিকজ উই নো W ইজ ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল ডিফারেন্স। চার্জের ভ্যালু যদি 1 হয় তাহলে W ইজ ইকুয়ালস টু পোটেনশিয়াল ডিফারেন্স। তাহলে W1টা হচ্ছে এই এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স, রাইট? তো এখন আমরা দেখতে পাচ্ছি এদিক থেকে এদিকে যাই বা এদিক থেকে এদিকে যাই, দুটোর ম্যাগনিটিউড আলটিমেটলি সেম, W1 আর W2 সেম। তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সও দুটো পাথে সেমই হচ্ছে। তো নোট 2 লিখে রাখো, তাই জন্য নোট 2 লিখে রাখো, the potential difference between 2 points, the potential difference between 2 points the potential difference between 2 points is independent of the path, is independent of the path along which a charge may be brought from one point, a charge may be brought from one point to the other. ঠিক আছে, full stop. So like gravitational force, electrical force is also conservative in nature. Electrical force is also conservative in nature. Question আসে একটা, prove that electrical force is conservative in nature.
অ্যান্সারটা এটাই হবে। আমাকে বলো এই পুরো টপিকটা বুঝতে পেরেছো কিনা, প্রত্যেককে জিজ্ঞেস করছি, এই টপিকটা বুঝতে পেরেছো কিনা বলো, যে এ পয়েন্ট আর বি পয়েন্ট ডাজেন্ট ম্যাটার ওদের কোন পাথে তোমরা নিয়ে যাচ্ছ, কোন পাথে নিয়ে আসছো, পোটেনশিয়াল ডিফারেন্স সেম হবে। বলো বোঝা গেছে? স্যার একটা জায়গা একটু রিপিট করতে পারবো? বলো। ওই সারপ্লাসটা যেটা দেখেছো, দিস অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি সারপ্লাস, ওই প্যারাগ্রাফটা একবার বলুন। ওকে বলছি। বসুন্ধরা তুমি বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। হুম। হ্যাঁ মিথিলা তুমি আমাকে বলো যে কোন জায়গাটা বলছো, কোন লাইনটা? স্যার ওই একটা প্যারাগ্রাফ লিখেছো, দিস অ্যামাউন্ট অফ এনার্জি উইল বি সারপ্লাস ইফ দ্য ইউনিট পজিটিভ চার্জ, ওইটা। নো অ্যাকচুয়ালি সারপ্লাসের পরে ফুল স্টপ, সারপ্লাসের পরে ফুল স্টপ, তারপর লিখছি ইফ দ্য ইউনিট পজিটিভ চার্জ, কতটা বলতে হবে ওই লাইনটা শুধু? হ্যাঁ। If the unit positive charge is taken repeatedly along the closed path, if the unit positive charge is taken repeatedly along the closed path টা কি? ACBDA, ACBDA, along the closed path ACBDA, energy would be evolved continuously. ঠিক আছে? ওকে, তাহলে আমি কি নেক্সট টপিকে যাব? তাহলে বোঝা গেছে তো যে এ পয়েন্ট আর বি পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স পাথ ইন্ডিপেন্ডেন্ট কেন? কারণ দেখা যাচ্ছে তোমরা যে পাথেই যাও না কেন, আমি প্লাস মাইনাসটা নিয়ে পরে কথা বলছি, ওয়ার্কের ভ্যালু প্লাস হবে কি মাইনাস হবে সেটা পরের কথা, ম্যাগনিচিউড তো সেম আলটিমেটলি। তো ম্যাগনিচিউড যখন সেম হচ্ছে তার মানে অ্যাকচুয়ালি এখানে আমাকে না অনেকে জিজ্ঞেস করে যে স্যার হবি তো বুঝলাম যে পোটেনশিয়াল ডিফারেন্সটা দুটো পাথে সেম ম্যাগনিচিউড ওয়াইজ, তাহলে এরকম একটু পরিষ্কার করে দাও। তো সবাই এটা জিজ্ঞেস করে যে তাহলে এরকম কেন হচ্ছিল যে একটা ওয়ার্ক -W1 একটা ওয়ার্ক W2। প্রথম কথা, এটা এ থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, এটা বি পয়েন্ট থেকে এ পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়ার জন্য দেখো ভালো করে বোঝার চেষ্টা করো, আমি আগের যে সিনারিটা দিয়েছিলাম এটা একটু চেঞ্জ করে দিয়েছিলাম, তারপরে আমি এটাও বুঝিয়ে দিচ্ছি কী করে সেম হচ্ছে। লোয়ার থেকে হায়ারে নিয়ে যাচ্ছ, ঠিক আছে? ইফ আই টক অ্যাবাউট ইলেকট্রিক্যাল ফোর্স, হ্যাঁ আমি এক্সটার্নাল ফোর্স নিয়ে কথা বলছিলাম, তো বোঝার চেষ্টা করো, সব বলেই দিচ্ছি একবার, ওয়েট। আমি এক্সটার্নাল এজেন্টের কথা বলছি আর একটা ইলেকট্রিক ফিল্ডের কথা বলছি, বোঝার চেষ্টা করো কি বলছি। সৃজনী একটু আনমিউট করো, আমাকে একটু তুমি বলো যে এই যে এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যাওয়া হচ্ছে, এতে লোয়ার পোটেনশিয়াল, বিতে হায়ার পোটেনশিয়াল, কাজটা অ্যাকচুয়ালি এখানে কে করছে? এক্সটার্নাল এজেন্ট নাকি ইলেকট্রিক ফিল্ড? এক্সটার্নাল এজেন্ট। এক্সটার্নাল এজেন্ট কত ওয়ার্ক ডান করছে? এ থেকে বি তে নিয়ে যেতে হুম, W1। ওকে, সো -W1 নয়, এটা হচ্ছে W1, দ্যাটস ইট। বিকজ লোয়ার থেকে হায়ারে কিন্তু চার্জ যায় না, অ্যাকচুয়ালি এক্সটার্নাল এজেন্টেই কাজ করছে। ওকে, ইলেকট্রিক ফিল্ড কত কাজ করছে এ থেকে বিতে নিয়ে যাওয়ার জন্য? -W1, কারণ ও কাজ করছে না, ইলেকট্রিক ফিল্ড অ্যাকচুয়ালি কোনো কাজ করছে না, ও কাজ করার ভান করছে। নেক্সট, বি থেকে যখন এতে নিয়ে আসা হচ্ছে, হায়ার থেকে লোয়ারে চার্জ এমনিই যায়, কেন যায়? বিকজ ইলেকট্রিক ফিল্ড পুশ করে ওকে, তাহলে ওয়ার্ক ডানটা এখানে ইলেকট্রিক ফিল্ড করছে, তাহলে এই W2 ওয়ার্কটা কে করছে? ইলেকট্রিক ফিল্ড। তাহলে ইলেকট্রিক ফিল্ডে কত লিখবো এটা? +W2 না -W2? +W2। আর এক্সটার্নাল এজেন্টের রেসপেক্টে যদি বলি তাহলে কত বলবো? -W2। এবার আমরা এখানে যে টপিকটা পড়ছি দ্যাট ইজ টোটালি রিলেটেড টু ইলেকট্রিক ফিল্ড, হ্যাঁ আমরা ইলেকট্রিক ফিল্ডেরটা কনসিডার করছি যে ইলেকট্রিক ফিল্ড কত ইলেকট্রিক ফোর্স দিচ্ছে বা কতটা ওয়ার্ক ডান করছে। তো যেতে -W1 আসতে W2 +W2, তাহলে ওয়ার্ক ডান কত হলো? W2 -W1। আর এক্সটার্নাল এজেন্টের কথা যদি বলো তাতেও কোনো অসুবিধা নেই, কারণ অনেকে বলে যে স্যার আমরা এক্সটার্নাল এজেন্টের কথা কেন বলছি না, বলো আমার কি অসুবিধা আছে? W1 -W2, এই অ্যামাউন্ট অফ এনার্জি তৈরি হচ্ছে, বাট সেটাও হতে পারে না, তাহলে জিরোই হবে, তাহলে W1 = W2 হবে। বাট পড়ছো ইলেকট্রিক ফিল্ডের চ্যাপ্টার, ইলেকট্রিক পোটেনশিয়াল, সেখানে এক্সটার্নাল এজেন্ট কী করছে না করছে সেটা জেনে তোমাদের কী হবে? ইলেকট্রিক ফিল্ডেরটা দেখো না, ব্যাপারটা তো ঘুরে ফিরে সেই একই দাঁড়াচ্ছে। ওকে, আই থিঙ্ক তোমাদের এই টপিকটা বোঝাতে পেরেছি, বাট স্টিল আমি বলছি এটা দেখতে একটা কোশ্চেন লাগে, কিন্তু আমি পার্সোনালি মনে করি এটার ভিতরে অনেক জিনিসপত্র রয়েছে অনলি মানে একটা সিঙ্গেল টপিকে। তো যদি তোমাদের এর পরেও কোনো অসুবিধা থেকে থাকে আমাকে ফ্রিলি বলো, লাস্ট টাইম জিজ্ঞেস করছি কোনো অসুবিধা কি আছে, কোথাও কি মনে হচ্ছে খিচখিচ করছে? আমি বোঝাতে রাজি আছি এটা।
বিকজ আমিও মনে করি যে এটা অনেক কনসেপচুয়াল একটা কোশ্চেন। বলো, লাস্ট টাইম জিজ্ঞেস করছি আমি চারজনকে, কোনো অসুবিধা কি আছে? না স্যার। বাকিরা কোথায়? স্যার W2 equal to W1 ওটা রেফার করবো? ডাব্লিউ টু ইজ ইকুয়াল টু W1 একদম লাস্ট লাইন। তার আগের কথাটা তুমি বুঝতে পেরেছো কিনা বলো, যে হ্যাঁ আমাকে বলুন। তাহলে আচ্ছা তুমি ছোট্ট করে একবার শুধু আমাকে বলে দাও যে এই টপিকটা তুমি কি বুঝেছো, ছোট্ট করে একবার বলে দাও জাস্ট। W1 ডিসকাসটা পরে একদম প্রথম থেকে কি বলেছো এটা বলো বলো। বিশেষ করে ইউনিট চার্জকে যদি একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে নিয়ে যাওয়া হয়, মানে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে, হ্যাঁ, তখন এক্সটার্নাল ইন্টারনাল এগুলো বলবো? দেখো এবার ব্যাপারটা হচ্ছে, হয় তুমি প্রথম থেকে এক্সটার্নাল এজেন্টের কথা বলো, নইলে তুমি একবার ইলেকট্রিক ফিল্ডের কথা বলো। ওয়েল, একটা জিনিস মনে রাখবে, যখন লোয়ার থেকে হায়ারে নিয়ে যাওয়া হচ্ছে, ওয়েট, হুম। নাও লুক এট দিস, যখন লোয়ার থেকে হায়ারে নিয়ে যাওয়া হচ্ছে তখন ওয়ার্ক ডানটা করছিল এক্সটার্নাল এজেন্টটা, তার মানে তখন ইলেকট্রিক ফিল্ড কত কাজ করছে? -W1। আর যখন হায়ার থেকে লোয়ারে নিয়ে আসা হচ্ছে তখন ইলেকট্রিক ফিল্ডটাই কাজ করছে, তখন এক্সটার্নাল পটেনশিয়াল এক্সটার্নাল ফিল্ড কোনো কাজ করছে না। সো যখন তোমরা বলছো যে লোয়ার থেকে হায়ারে নিয়ে যাওয়া হচ্ছে, তখন তোমরা বলবে লোয়ার থেকে হায়ারে নিয়ে যাওয়ার জন্য এক্সটার্নাল এজেন্ট কাজ করছে W1, দেখো তোমাদের তাই লিখিয়েছি। আর হায়ার থেকে লোয়ারে নিয়ে যাওয়ার জন্য এক্সটার্নাল এজেন্ট ইলেকট্রিক ফিল্ড কাজ করছে W2। দেখো দুটো ল্যাঙ্গুয়েজে একবার লিখেছি এক্সটার্নাল এজেন্ট, আর একবার লিখেছি ইলেকট্রিক ফিল্ড, কারণ আমি ডিপ ডাউন আমি জানি, বিকজ ইউ আর অ্যাকচুয়ালি ডিরাইভিং ফর ইলেকট্রিক ফিল্ড। এক্সটার্নাল এজেন্ট যদি W1 কাজ করে কোথাও, তার মানে সেখানে ইলেকট্রিক ফিল্ড কত কাজ করেছে? -W1। তুমি যখনই বলছো না যে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট ইজ W1, সঙ্গে সঙ্গে আমরা বুঝে যাচ্ছি আচ্ছা তার মানে ইলেকট্রিক ফিল্ড ওখানে -W1। আর যেখানে বলছো ইলেকট্রিক ফিল্ড W2 কাজ করছে, তার মানে ওখানে ওখানে এক্সটার্নাল এজেন্টটা -W2 নেওয়ার দরকারই নেই। তো ল্যাঙ্গুয়েজটা যখনই তুমি বলছো না যে স্যার লোয়ার থেকে হায়ারে নিয়ে যাওয়ার সময় এক্সটার্নাল এজেন্ট কাজ করেছে W1, সঙ্গে সঙ্গে আমি বুঝে যাচ্ছি আচ্ছা তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে -W1। আর ফেরত নিয়ে আসার সময় ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে W2, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হবে? W2 - W1। এই যে টোটাল ওয়ার্ক ডান যেটা হলো, এতটা এনার্জি বেঁচে গেল যদি W2 আর W1 এর ভ্যালুটা আলাদা হয়, তাহলে এতটা এনার্জি প্রত্যেকবারের জন্য ইভলভড হবে W2 - W1। আরেকবার ঘোরাচ্ছ আবার W2 - W1, আরেকবার ঘোরাচ্ছ আবার W2 - W1। এইভাবে চার্জের এনার্জিটা বাড়তে থাকবে প্রত্যেকটা রোটেশনের জন্য। এই প্রত্যেকটা রোটেশনের জন্য চার্জের এনার্জিটা বাড়তে থাকবে, সেই জন্য আমরা বলছি যে এতটা চার্জ তৈরি হতে পারেই না। দেয়ারফোর দেয়ার শুড নট বি এনি চেঞ্জ বিটুইন W2 অ্যান্ড W1, আই মিন ডিফারেন্স। এই ডিফারেন্সটা 0 হওয়া উচিত। তার মানে তখন প্রত্যেকবার ঘোরানোর জন্য কোনো ওয়ার্ক ডান তৈরি, কোনো চার্জ নতুন করে, কোনো এনার্জি চার্জটার মধ্যে স্টোর হবে না নতুন করে। সো W2 ইজ টু W1। এবার বুঝতে পেরেছো কি বললাম? তাহলে বসুন্ধরা একবার রিপিট করে দাও তুমি যা বুঝলে, তাড়াতাড়ি করে। চার্জকে লোয়ার পটেনশিয়াল থেকে হায়ার পটেনশিয়ালে নিয়ে যাওয়ার সময় ইলেকট্রিক ফিল্ডে কোনো কাজ করে না, মানে এক্সটার্নাল এজেন্টে কাজ করে, তখন W1টা পজিটিভ হয় আর ইলেকট্রিক ফিল্ডটা মাইনাস হয়ে যায়। হুম, আর সেমলি যখন B2A মানে হায়ার পটেনশিয়াল থেকে লোয়ার পটেনশিয়ালে নিয়ে যাওয়া হয়, তখন এক্সটার্নাল এজেন্টটা -2 W2 হয়ে যায়, আর ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যায় +2। ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যায় প্লাস না, ইলেকট্রিক ফিল্ড, এটা ল্যাঙ্গুয়েজটা এরকম, ইলেকট্রিক ফিল্ডটা হয়ে যায় না, ইলেকট্রিক ফিল্ড কাজ করছে W2। এবার বলো, হ্যাঁ তাহলে কাজ চার্জটাকে A করছে থেকে B তে W2। নিয়ে যেতে ইলেকট্রিক ফিল্ডের কাজ ছিল -W1, আর B থেকে A তে নিয়ে আসতে ইলেকট্রিক ফিল্ডের কাজ হচ্ছে +W2। এবার বলো, তাহলে টোটাল ওয়ার্ক ডান W1 মাইনাস W2 হবে। W2 - W1, এটাই প্রবলেম। পুরোটা বুঝছো না কেন? নিয়ে যেতে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে -W1, ফেরত নিয়ে আসতে +W2, তাহলে টোটাল ওয়ার্ক ডান কত হচ্ছে? W2 - W1। W2 মাইনাস W2। ওকে, মিথিরা তুমি বলতে পারবে একবার পুরোটা প্রথম থেকে? হ্যাঁ স্যার। তাড়াতাড়ি বলো। স্যার যদি একটা ইউনিট পজিটিভ চার্জকে লোয়ার পটেনশিয়াল থেকে হাই পটেনশিয়ালে নিয়ে যাওয়া হয়, তাহলে ওয়ার্ক ডান বাই এক্সটার্নাল এজেন্ট হবে
W1 ওকে, ওয়ার্ক ডান আর বাই এক্সটার্নাল এজেন্ট মানেই হচ্ছে আমি মনে মনে ধরে রাখলাম, আচ্ছা তার মানে ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে -W1। চলো নেক্সট, তারপরে তারপর যদি হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নিয়ে যাও তাহলে চার্জ তো আপনি আপনি চলে যাবে, তাই এক্সটার্নাল এজেন্ট তখন ওয়ার্ক ডান করবে -W1 আর W1। ইলেকট্রিক -W2। তখন এক্সটার্নাল এজেন্টের কথাটা বলছোই কেন? ইলেকট্রিক ফিল্ডেরটাই বলো না, তুমি তো ইলেকট্রিক ফিল্ডকে নিয়েই কনসেন্ট মানে ফোকাসড। তো ইলেকট্রিক ফিল্ড কাজ করছে +W2, তাহলে প্লাস দে তাহলে পুরো মানে সাইকেলটায় পুরোটাকে ঘুরিয়ে নিয়ে আসতে টোটাল ওয়ার্ক ডান কত হলো? ওয়ার্ক ডান 0, তাহলে W1 = W2। মারবো কিন্তু গিয়ে। টোটাল ওয়ার্ক ডানটা হলো W2 - W1। এই এতটা এনার্জি চার্জটার মধ্যে তৈরি হচ্ছে, এর পরে বলতে হবে অ্যাকর্ডিং টু কনজারভেশন অফ এনার্জি, প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, দিস অ্যামাউন্ট অফ এনার্জি ক্যানট বি ইভলভড ফর ইচ রোটেশন, তৈরি হতে পারে না। তার জন্য W2 - W1 = 0। প্রথমে কি 0 বলে দেবে নাকি তোমরা? তাহলে তো প্রুফটা মানে অ্যাজ ইফ তোমরা প্রুফ ধরে নিয়েই চলছো, তোমাদের প্রুফ করতে হবে এটা। তো আগে থেকেই যদি 0 বলে দাও তাহলে তো হচ্ছে না, লেখার পরে 0টা বলতে হবে। ওকে, লাস্ট টাইম সৃজনী একবার বলে দাও পুরোটা, লাস্ট টাইম। একটা ইউনিট পজিটিভ চার্জকে এ পয়েন্ট থেকে মানে লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে নিয়ে যেতে এক্সটার্নাল এজেন্ট, এটা কি ইলেকট্রিক ফিল্ড দিয়ে একেবারে বলবো? তুমি এক্সটার্নাল এজেন্ট বলতে পারো, তুমি এক্সটার্নাল এজেন্ট দিয়ে বলো না, আমি বলে দিচ্ছি, তুমি এক্সটার্নাল এজেন্ট দিয়ে বলো। এক্সটার্নাল এজেন্ট দেখো ব্যাপারটা হচ্ছে যখন যে কাজ করছে তার কথাটা মেনশন করবে, ঠিক আছে? এবার বলো। আবার মিউট করে দিল, তাড়াতাড়ি বলো। লোয়ার পোটেনশিয়াল থেকে হায়ার পোটেনশিয়ালে নিয়ে যেতে এক্সটার্নাল এজেন্ট W1 পরিমাণ হুম, কাজ করছে। তার মানে ইলেকট্রিক ফিল্ড কাজ করছে -W1, দেন তারপরে মাইনাস, হ্যাঁ। আর বি পয়েন্ট থেকে এ পয়েন্ট মানে হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালে নিয়ে যেতে গেলে এক্সটার্নাল এজেন্ট -W2 কাজ করছে, ওর কিন্তু কথাটা আগে মেনশন করবেই না, কারণ যে যে আমি বললাম না, যে পজিটিভ ওয়ার্ক ডান করছে তার কথা বলো। আচ্ছা, তাহলে ইলেকট্রিক ফিল্ড W2 কাজ করছে। ওকে, তাহলে এই সাইক্লিক প্রসেসে পুরো যে ওয়ার্ক ডান হচ্ছে সেটা W2 - W1। আর অ্যাকর্ডিং টু কনজারভেশন ল এটা এত অ্যামাউন্ট অফ এনার্জি ইভলভ হতে পারে না, সেই জন্য W2 - W1 = 0। তাহলে W2 আর W1 এর অ্যামাউন্টটা সেম, মানে W2 = W1। ওকে। আচ্ছা, এই যে এ বলে কনজারভেশন ল, কার কনজারভেশন ল? এনার্জি কনজারভেশন ল অফ এনার্জি। আর এই W2 - W1 এ যে এনার্জিটা ইভলভ হচ্ছে কার মধ্যে হচ্ছে? চার্জের মধ্যে, তাই তো? সো আই থিঙ্ক ইট ইজ ক্লিয়ার। সেই জন্য আমি একটা কথা বলি, যখন যে কাজ করছে তার কথাটা বলবে। যেমন এ থেকে লোয়ার থেকে হায়ারে যখন নিয়ে যাচ্ছ, কাজ করছে এক্সটার্নাল এজেন্ট, সো বলবে ওয়ার্ক ডান বাই দ্য এক্সটার্নাল এজেন্ট ইজ W1। যেই W1 বলে টিচাররা বুঝে গেল, আচ্ছা তাহলে ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে -W1, ওটা পকেটে ঢুকিয়ে রাখলো ওরা। হায়ার থেকে যখন লোয়ারে আসছো তখন আর এক্সটার্নাল এজেন্টের কথা বলোই না, না। হায়ার থেকে লোয়ারে আসছে তো ইলেকট্রিক ফিল্ডই কাজ করছে W2। সো ইলেকট্রিক ফিল্ড কাজ করেছে নিয়ে যাওয়ার জন্য -W1, ফেরত নিয়ে আসার জন্য W2। তাহলে নেট ওয়ার্ক ডান হচ্ছে W2 - W1। এতটা এনার্জি চার্জের মধ্যে প্রত্যেকবার রোটেশনের জন্য তৈরি হচ্ছে, গেন হচ্ছে। বাট এই গেনটা হতে পারে না, এরপরে লিখতে হবে। এই W2 - W1 এনার্জিটা গেন হতে পারে না অ্যাকর্ডিং টু প্রিন্সিপাল অফ কনজারভেশন অফ এনার্জি, দিস এনার্জি ক্যান নাইদার বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড। তাহলে এই যে W2 - W1 অ্যামাউন্ট অফ এনার্জি ইভলভড হচ্ছে, ইট ইজ ইম্পসিবল। সো ইট শুড বি ইকুয়াল টু 0। তো W2 - W1 ইজ ইকুয়াল টু 0 হয়, তাহলে W1 শুড বি ইকুয়াল টু 0, W1 ইজ ইকুয়াল টু W2। তার মানে দুটোতে ওয়ার্ক ডানের ভ্যালুটা 0 হতে হবে। তাহলে ফার্স্ট নোট যেটা আমরা পেলাম, ফার্স্ট কনক্লুশন, যে কোনো একটা সাইক্লিক প্রসেসে চার্জকে ঘুরিয়ে নিয়ে আসতে নেট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান হয় 0, ঠিক আছে? সেকেন্ডলি, পোটেনশিয়াল ডিফারেন্স হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ, ঠিক আছে? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য পাথ। সেখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে ইলেকট্রিক ফোর্স যেটা হয় সেটা হচ্ছে কনজারভেটিভ ইন নেচার। ওকে, এই প্রুফটা করতে হবে। হেডিং দাও, ইউনিটস অফ পোটেনশিয়াল। ইউনিটস অফ পোটেনশিয়াল। ইউনিটস অফ পোটেনশিয়াল। পোটেনশিয়ালের ইউনিট কী হয়? ছোটোবেলায় আমরা পড়েছি,
এসআই ইউনিট, ভোল্ট, ভোল্ট, সব স্মল এ और कैपिटल ভি, ভোল্ট और कैपिटल ভি, দিস ইজ এসআই ইউনিট। ওকে, ভোল্ট। আর সিজিএস ইউনিট কি হয়? আগের চ্যাপ্টারে মনে করে দেখো, চার্জের এসআই ইউনিট ছিল কুলম্ব আর সিজিএস ইউনিট ছিল হচ্ছে ইএসইউ চার্জ, রাইট? বা শুধু ইএসইউ বলতাম আমরা, অ্যাকচুয়ালি ইএসইউ চার্জ বলা উচিত ওটাকে, বুঝতে পেরেছো? বাট আমরা ইএসইউ চার্জটা না বলে বলি ইএসইউ, অনলি ইএসইউ বলি। সেরকমভাবে এখানে সিজিএস ইউনিটটা হবে ইএসইউ ভোল্ট, মানে সরি ইএসইউ পোটেনশিয়াল। সিজিএস ইউনিটটা হচ্ছে ইএসইউ অফ পোটেনশিয়াল অর স্ট্যাট ভোল্ট। তাহলে আগের চ্যাপ্টারে ওটা ছিল হচ্ছে ইএসইউ অফ চার্জ, ঠিক আছে? ইএসইউ অফ চার্জ, এই চার্জ কথাটা আমরা বলতাম না, শুধু ইএসইউ বলে দিতাম। কিন্তু এই চ্যাপ্টারে আমাদের মেনশন করতে হবে সিজিএস ইউনিটটা হচ্ছে ইএসইউ অফ পোটেনশিয়াল। এছাড়া আরেকটা নাম ছিল স্ট্যাট কুলম্ব, তাহলে এখানে কি হবে? স্ট্যাট ভোল্ট, স্ট্যাট ভোল্ট और स्टैट वी, स्टैट वोल्ट और स्टैट वी, दैट्स इट, स्टैट वोल्ट और स्टैट वी। আচ্ছা, দেখি তোমরা বাড়িতে কিরম পড়েছো। রাজীব, আমাকে একটু পোটেনশিয়াল বলতে কি বোঝো একটু বলবে? হোয়াট ইজ পোটেনশিয়াল? রাজীব, হ্যাঁ স্যার। হ্যাঁ, একটু পোটেনশিয়াল জিনিসটা কি একটু বলবে আমাকে? মিথিরা একটু বলবে পোটেনশিয়াল জিনিসটা কি? স্যার একটা এক্সটার্নাল ফোর্স, মানে ওয়ার্ক ডান বাই এন এক্সটার্নাল ফোর্স ইন ব্রিংিং আ ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি টু দ্যাট পয়েন্ট, ইটস কল্ড উইদাউট অ্যাক্সেলারেশন, ইটস কল্ড পোটেনশিয়াল অ্যাক্সেলারেশন। ওকে, সো ইনফিনিটি থেকে কোনো একটা চার্জকে উইদাউট অ্যাক্সেলারেশন ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে এসে বসাতে এক্সটার্নাল এজেন্টকে যতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। ওকে, সো ইনফিনিটি থেকে কোনো একটা পয়েন্টকে ইলেকট্রিক ফিল্ডের ইনফিনিটি থেকে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে উইদাউট অ্যাক্সেলারেশন ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে এসে বসাতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ, কী বলা হয়? পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। বেশ, আমরা একটা রিলেশন পেয়েছিলাম ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এবার এই রিলেশনটাকে আমরা দুটো সিস্টেমের জন্য করতে পারি, একটা এসআই সিস্টেম, একটা সিজিএস সিস্টেম। তো ফর এসআই সিস্টেম এটা কী হয়ে যাবে? এসআই সিস্টেমে ওয়ার্ক ডান হচ্ছে জুল, ঠিক আছে? চার্জ হচ্ছে কুলম্ব আর পোটেনশিয়াল হচ্ছে ভোল্ট, তাই তো? তো 1 জুল ইজ ইকুয়ালস টু আমি লিখতে পারি যে 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট, এই রিলেশনটা থেকে লিখতেই পারি। তাহলে 1 জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট, মানে 1 জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কুলম্ব ভোল্ট, ঠিক আছে? আর এখান থেকে আমি বলতে পারি 1 জুলের জায়গায় লিখলাম 1 আর্গ, 1 জুলের জায়গায় আমি লিখলাম 1 আর্গ, সিজিএস ইউনিট না, ওয়ার্কের ইউনিট তো আর্গ হবে, ইজ ইকুয়ালস টু 1 ইএসইউ বা 1 স্ট্যাট কুলম্ব লিখতে পারি এখানে আমি। 1 ইএসইউ না লিখে 1 স্ট্যাট কুলম্ব লিখলাম, হ্যাঁ, স্ট্যাট কুলম্ব ইন্টু 1 ভোল্ট, আমি দুটো লিখতেই পারি। তাহলে 1 জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট, আর 1 আর্গ ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 স্ট্যাট কুলম্ব ইন্টু 1 ভোল্ট। এবার আমি আরেকবার ওই কথাটাকে রিপিট করি যেটা মিথিরা বললো যে ইনফিনিটি থেকে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে উইদাউট অ্যাক্সেলারেশন ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে এসে বসাতে যে, মিথিরা তুমি ইলেকট্রিক ফিল্ড কথাটা বলোনি, ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে এসে বসাতে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট। তো আমি ধরলাম কোনো একটা পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে ভি, ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে কত ওয়ার্ক ডান করতে হবে? স্যার, ইনফিনিটি থেকে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে এই পয়েন্টে নিয়ে এসে বসাতে ওয়ার্ক ডান করতে হবে ভি, বিকজ এই পয়েন্টের পোটেনশিয়ালটাই ভি।
পোটেনশিয়াল মানেই তো এটা, যে ওই পয়েন্টে ইউনিট পজিটিভ চার্জকে ইনফিনিটি থেকে নিয়ে এসে বসাতে যে ওয়ার্ক ডানটা করতে হবে, দ্যাট ইজ ভি, তাই তো? তাহলে আমি যদি বলি ইউনিট পজিটিভ চার্জ না নিয়ে এসে, ইউনিট পজিটিভ চার্জকে না নিয়ে এসে একটা কিউ অ্যামাউন্ট অফ চার্জকে নিয়ে আসো তো বাপ, তাহলে কত ওয়ার্ক ডান হবে? স্যার ইউনিট পজিটিভ চার্জকে আনতে ওয়ার্ক ডান হচ্ছে ভি, তাহলে কিউ অ্যামাউন্ট অফ চার্জকে নিয়ে আসতে ওয়ার্ক ডান হচ্ছে কিউ ইন্টু ভি। আগের দিন অলরেডি বলেছি, তাই ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। এই তো রিলেশনটা এখান থেকেই তো এসছিল। এবার তোমাদেরকে আমি বলে দিলাম যে এই যে চার্জটাকে নিয়ে আসছো, ভালো করে বুঝবে, চার্জটাকে যে নিয়ে আসছো, এতে এই চার্জের অ্যামাউন্ট হচ্ছে 1 কুলম্ব, এই চার্জের অ্যামাউন্টটা হচ্ছে 1 কুলম্ব। তাহলে রিলেশনটা কি জানো? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, আর ভি ইজ ইকুয়ালস টু কি? ডাব্লিউ বাই কিউ, তাই তো? একটা চার্জকে নিয়ে আসছো ইনফাইনাইট ডিস্টেন্স থেকে, যার ভ্যালু হচ্ছে 1 কুলম্ব, তাহলে চার্জের ভ্যালু হলো 1 কুলম্ব। এই ইনফিনিটি থেকে এই পয়েন্টে নিয়ে আসতে 1 কুলম্ব চার্জটাকে ওয়ার্ক ডান করতে হলো 1 জুল, বলে দিলাম, ওয়ার্ক ডান করতে হলো 1 জুল। তাহলে 1/1 ইজ ইকুয়ালস টু কত আসবে? 1 ইউনিট কত হবে? ভোল্ট। বিকজ রিলেশনটা আমরা দেখেছি যে পোটেনশিয়ালি ইউনিট হচ্ছে ভোল্ট, আর পোটেনশিয়ালি তো বার করছি এখানে আমরা, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। তাহলে স্যার যদি কোথাও এরকম বলে দেওয়া থাকে যে ইনফিনিটি থেকে কোনো একটা ইউনিট চার্জ বলতে এসআইতে কত হবে? 1 কুলম্ব চার্জ, তাহলে ইনফিনিটি থেকে কোনো একটা 1 কুলম্ব চার্জকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে নিয়ে এসে বসাতে যদি আমাদের 1 জুল ওয়ার্ক ডান করতে হয়, তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়াল কত? 1 ভোল্ট। আবার বলি তাহলে, ইনফিনিটি থেকে কোনো একটা 1 কুলম্ব চার্জকে নিয়ে এসে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে এনে বসাতে যদি 1 জুল অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান করতে হয়, তার মানে ওই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 1 ভোল্ট। ঠিক আছে? তাহলে ডেফিনেশন লেখো, ডেফিনেশন অফ 1 ভোল্ট, আশা করি এটা লিখে নিয়েছো। এই পার্টটা কোনটা বলো তো? এই যে এইটা, যে 1 জুল ইজ ইকুয়ালস টু 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট, আর 1 আর্গ ইজ ইকুয়ালস টু 1 স্ট্যাট কুলম্ব ইন্টু 1 ভোল্ট। লেখো ডেফিনেশন। Sir, 1 earth equals to 1 stat coulomb into 1 stat volt. হ্যাঁ, এটা আমার স্ট্যাট ভোল্ট, সরি, স্ট্যাট ভোল্ট, ভেরি গুড। তো আমি প্রথমে 1 ভোল্টের ডেফিনেশন লিখছি, ডেফিনেশন অফ 1 ভোল্ট বা ডিফাইন 1 ভোল্ট। মিথিলা একটু বলবে 1 ভোল্টের ডেফিনেশনটা কী হবে? The work done by an external force in bringing a unit positive, in bringing 1 coulomb charge from শোনো, ওই যে work আমি তোমাকে done আগে যদি পাতিবাদ বাংলায় বলছি যে ইউনিট পজিটিভ চার্জ নয় এখানে, মানে ইউনিট পজিটিভ চার্জ মানে 1 কুলম্ব চার্জ হচ্ছে। তো ইনফিনিটি থেকে কোনো একটা 1 কুলম্ব চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে এসে বসাতে যদি ওয়ার্ক ডান 1 জুল হয়, তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 1 ভোল্ট। তাহলে ইফ দ্য ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট 1 কুলম্ব চার্জ ফ্রম ইনফিনিটি টু আ পার্টিকুলার পয়েন্ট অফ ইলেকট্রিক ফিল্ড ইজ 1 জুল, দেন দ্য ইলেকট্রিক পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট ইজ নোন অ্যাজ 1 ভোল্ট। বুঝতে পারলে কি বললাম? আবার বলছি, ইফ দ্য ওয়ার্ক ডান টু ব্রিং আ ইউনিট 1 কুলম্ব চার্জ ফ্রম ইনফিনিটি to a particular point of an electric field is 1 joule, then the electric potential of that point is 1 volt. তাহলে আবার বলছি, 1 কুলম্ব চার্জকে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে এসে বসাতে যদি ওয়ার্ক ডান 1 জুল হয়, তাহলে রিলেশন থেকেই আমরা দেখতে পাচ্ছি যে 1 জুল ইজ ইকুয়ালস টু 1 কুলম্ব ইন্টু 1 ভোল্ট। তাহলে 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু কী বলতে পারি আমরা? 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। তার মানে 1 কুলম্ব কোনো চার্জকে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে এনে বসাতে যদি ওয়ার্ক ডান করতে হয় 1 জুল, তাহলে ওই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 1 ভোল্ট। সো ডিফাইন 1 ভোল্টের জায়গায় কী করবো আমরা? প্রথমে লিখবো ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, আচ্ছা, আর তাহলে ভি ইজ ইকুয়ালস টু লিখবো ডাব্লিউ বাই কিউ। তো লিখবো 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 জুল বাই 1 কুলম্ব। এত অব্দি লিখে নাও। The potential at a point in an electric field, definitionটা লেখো। The potential at a point in an electric field, the potential at a point in an electric field is said to be 1 volt. The potential at a point in an electric field is said to be 1 volt. If 1 joule of work is done in bringing, if 1 joule of work is done in bringing
1 coulomb of positive charge, 1 coulomb of positive charge from infinity to that point, from infinity to that point, from infinity to that point. ওকে নেক্সট এবার আমরা কাকে ডিফাইন করব, লেখো 1 স্ট্যাট ভোল্ট, ডিফাইন 1 স্ট্যাট ভোল্ট। ঠিক আছে, কি হবে ডেফিনেশনটা? ইনফিনিটি থেকে কোনো একটা 1 স্ট্যাট কুলম চার্জকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে এসে বসাতে যদি 1 আর্ক ওয়ার্ক ডান হয়, তার মানে ওই পয়েন্টের পোটেনশিয়াল হচ্ছে 1 স্ট্যাট ভোল্ট। বুঝতে পেরেছো? ডেফিনেশনটা লেখো। যখনই তোমাদের এই সমস্ত ডেফিনেশন চাইবে না, তো তোমরা এগুলো অবশ্যই আগে দেবে, তবেই কিন্তু নাম্বার পাবে। দ্য পোটেনশিয়াল অ্যাট এ পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ said to be 1 ESU. The potential at a point in an electric field is said to be the potential at a point in an electric field is said to be 1 ESU or stat volt, is said to be 1 stat volt লেখো, is said to be 1 stat volt, is said to be 1 stat volt if 1 arg of work, if 1 arg of work is done, if 1 arg of work is done, if one arc of work is done in bringing 1 ESU of, in bringing 1 ESU of positive charge, 1 ESU of positive charge from infinity to that point, from infinity to that point, from infinity to that point. ঠিক আছে, তাহলে 1 ভোল্ট, হ্যাঁ হ্যাঁ 11টা, তাহলে 1 ভোল্ট আর 1 স্ট্যাট ভোল্ট, দুটো ডেফিনেশন বুঝতে পেরেছো? আচ্ছা, এবার রিলেশন বিটুইন এসআই অ্যান্ড সিজিএস। ঠিক আছে, এসআই আর সিজিএস এর মধ্যে রিলেশন বার করবো। কী করে বার করবো? আমরা অলরেডি জানি যে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি, মানে 1 জুল ইজ ইকুয়ালস টু হচ্ছে 1 কুলম ইন্টু 1 ভোল্ট। এটা এসআই এরটা লিখলাম। তাহলে 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু কী আসছে? 1 জুল বাই 1 কুলম। ঠিক আছে, এই দুটো ইউনিটকে যদি আমরা সিজিএসে কনভার্ট করি তাহলেই তো হয়ে যাবে। 1 জুল ইজ ইকুয়ালস টু, সিজিএস ইউনিট কী হয়? জুলের আর্গ। 1 জুল ইজ ইকুয়ালস টু কত আর্গ হয়? 10⁻7 আর্গ, ছোটোবেলা থেকে পড়ে আসছি। আর 1 কুলম ইজ ইকুয়ালস টু, সৃজনী বলো, 1 কুলম ইজ ইকুয়ালস টু কত ইএসইউ হয়? কত ইএসইউ চার্জ? 3 into 10 to the power 9 ESU. 3 ইন্টু, ভেরি গুড, 3 ইন্টু 10 টু দি পাওয়ার 9 ইএসইউ। তাহলে এই পুরো ফ্যাক্টরটাকে যদি আমি বাইরে রাখি, আচ্ছা 10 টু দি পাওয়ার 7 দিয়ে কাটলে এটা 10 স্কোয়ার হয়ে যাবে নিচে, মানে 3 ইন্টু 10 স্কোয়ার মানে 1/300, সো ইট ইজ 1/300, 1/3 ইন্টু 10 স্কোয়ার মানে 1/300 আর্ক বাই ইএসইউ, 1/300 আর্ক বাই ইএসইউ। এটাকেই তো আমরা বলে থাকি স্ট্যাট ভোল্ট, রাইট? তাহলে কত আসছে আমার? 1/300 স্ট্যাট ভোল্ট বা ইএসইউ অফ পোটেনশিয়াল, স্ট্যাট ভোল্ট অর ইএসইউ অফ পোটেনশিয়াল। তাহলে 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু কী এলো আমাদের? এটা যেন মুখস্থ থাকে পরের দিন। 1 ভোল্ট ইজ ইকুয়ালস টু 1/300 স্ট্যাট ভোল্ট। মুখস্থও থাকবে, ডিরাইভও যেন করতে পারো। হ্যাঁ, ওকে, চলো ডাইমেনশন অফ পোটেনশিয়াল, ডাইমেনশন অফ পোটেনশিয়াল দেখি এটা কে বলতে পারে। ডাইমেনশন অফ পোটেনশিয়াল, তো রিলেশনটা হচ্ছে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি,
আর ভি ইজ ইকুয়ালস টু হচ্ছে, এই মিথিলা ডাইমেনশনটা কী করে বেরোবে একটু বলো আমাকে। কিউ এর ডাইমেনশন আইটি। আচ্ছা কিউটা তো আইটি হলো, ডাব্লিউটা কী হবে? আরে বেটা ডাব্লিউ হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, আমরা জানি না যে ওয়ার্ক ইজ ইকুয়ালস টু ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তো ওয়ার্ক ফোর্সের জায়গায় বসাও না ml T⁻², আর ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে এল, তাহলে ml T⁻² ইন্টু এল ডিভাইডেড বাই আইটি। তাহলে উপর সব করলে কী হচ্ছে ml² T⁻³ আই ইনভার্স, ঠিক করেছি তো? হ্যাঁ ml² T⁻³ আই ইনভার্স, দ্যাটস ইট। ডাইমেনশন অফ পোটেনশিয়াল। ঠিক আছে, আচ্ছা মুসলাম। আমাকে একটা কথা বলো তো, বাড়িতে যখন ইলেকট্রিশিয়ানরা কাজ করেছে বা বাড়িতে এই এই আর্থিং কথাটা তোমরা ছোটোবেলা থেকে শুনেছো কি না বলো? আর্থিং শুনেছো? আচ্ছা বাড়িতে আর্থিং করা হয় কেন একটু আমাকে বলো, এটা তো পড়েইছো, তোমাদের সিলেবাসেই ছিল ক্লাস 9-10-এ। আর্থিং কেন করা হয়? আর্থিং কেন করা হয়? ওই তুমি একবার বলেছিলে না সেই সব চার্জগুলোকে মাটিতে পাঠানোর জন্য দিতে আর কি। আচ্ছা সো ওই ফান্ডামেন্টাল ক্লাসে করিয়েছিলাম তাই তো, ইলেকট্রিক ফিল্ডের। ওকে, 11। ব্যাপারটা হলো আমরা আর্থ তো অনেক বড় হয়, তো ধরো সার্টেন অ্যামাউন্ট অফ চার্জ আছে, ধরো 1 কুলম চার্জকে আমরা আর্থের ভিতর ঢুকিয়ে দিলাম, তার জন্য আর্থের চার্জ কত হয়ে যাবে? 1 কুলম হয়ে যাবে না। আর্থ এতটাই বড় যে ওর মধ্যে তুমি যদি স্মল চার্জ দাও বা ওর থেকে যদি খুব চার্জ নিয়ে নাও তো কিছুটা এফেক্ট, খুব একটা এফেক্ট পড়ে না ওর উপরে। আর্থের শেপটা এতটাই বড়, মানে আর্থের সাইজটা এতটাই বড়। তো এই আর্থিং ব্যাপারটা কেন জরুরি আগে বলি। আর্থিং জিনিসটা এর জন্যই জরুরি, যখন কোনো এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি বা এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি যখন চলে আসে, ওটা তোমার ঘরের ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেসের জন্য কিন্তু খুব ভয়ঙ্কর। এই জন্য ঘরে আর্থিং করে রাখতে হয়, ঠিক আছে? এই যে থান্ডারস্টর্ম যখন হয় বা ধরো বাজ টাচ পড়লো, তো ঘরে একটা আর্থিং করা থাকে যাতে ওই আর্থ ওয়্যারের মধ্যে দিয়ে ওই এক্সেস অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি যেটা উপর থেকে এসে পড়ছে সেটা যেন আর্থের ভিতরে চলে যেতে পারে, আর্থ ওই ইলেকট্রিসিটিটাকে খেয়ে নেবে, আর কোনো এফেক্ট হবে না ওটার। কিন্তু তোমার বাড়ির কোনো ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সের মধ্যে যদি ওইটা পড়ে, ধরো বাজের যে ইলেকট্রিক পাওয়ারটা, ওই পাওয়ারটা যদি ধরো যে ফ্রিজের উপর এসে পড়লো, মানে ফ্রিজের উপর তো ডিরেক্ট এসে বসবে না, ওয়্যারের মধ্যে দিয়ে ধরো এলো, তাহলে ফ্রিজ আর চলবে? যেমন আমাদের পাশের পাড়ায় আগের বছর না, এটা আমি 2-4 বছর আগের কথাই বলছি তোমাদের, শুনেছিলাম যে একটা গোটা পাড়ায় পুরো মানে যত ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্সেস আছে, টিভি ফ্রিজ সব নষ্ট হয়ে গেছিলো বাজ পড়ে। আমাদের নিজেদের টিভি উড়ে গেছিলো একবার, উড়ে গেছিলো মানে কি, মানে সার্কিট কেটে গেছিলো। কারণ ওদের যে মিনিমাম পাওয়ারটা থাকে, যতটা ওদের এনার্জি রেটিং বা পাওয়ার রেটিং, তার বেশি পাওয়ার এসে পড়লেই নষ্ট হয়ে যাবে। তো অতটা পাওয়ার যেন না আসে, সেটা ইলেকট্রিক সাপ্লাই থেকেও আসতে পারে বা আকাশ থেকেও এসে পড়তে পারে বাজ। ইলেকট্রিক সাপ্লাই অনেক সময় এক্সেস অ্যামাউন্ট অফ এনার্জি, মানে জেনারেলি এভাবে হয় না, ওটা হয় অন্যান্য কারণে, শর্ট সার্কিট বাগেরা হয়ে গেলে। তো সেই সমস্ত জায়গা থেকে সাপোর্ট দেওয়ার জন্য এই আর্থিংটা করা থাকে। তোমরা যখন ওই 3 পিন ওয়্যার দেখবে, পড়েছো ছোটোবেলায় এটা, দেখো এই হোলটা একটু মোটা করা থাকে উপরেরটা, হ্যাঁ এটা হচ্ছে ওই আর্থিংটা। দেখবে 3 পিন প্লাগ যেখানে থাকে না, তো ওই দুখানাও থাকে, তো এখানে সরি দুখানা বলছি, 3খানা থাকে। তো এই উপরেরটা দেখবে খুব মোটা থাকে। মোটা কেন থাকে? যত ক্রস সেকশনাল এরিয়া বেশি থাকবে, রেজিস্ট্যান্স তত কম হবে, যাতে ওই হাই অ্যামাউন্ট অফ পাওয়ারটা এর মধ্যে দিয়ে চলে যেতে পারে ওর এভার। এখন এই
আর্থিং বা গ্রাউন্ড জিনিসটা কেন দরকার হয়ে পড়ে বলি। আর্থিং তো বললাম। তো এবার আমি না একটা জিনিস বুঝতাম না, যখন আমি প্রথম ইলেকট্রিক্যালের সেই ফার্স্ট ইয়ারে পড়ছি, খালি দেখতাম সবকটা সার্কিট যখনই আমাদের স্যাররা আঁকতো, সার্কিট আঁকলেই ওটাকে ওরা গ্রাউন্ড করে দিত। তোমাদের অলরেডি আমি দেখিয়েছি একবার। এই যে এরকম একটা ওয়্যার টেনে এরকমভাবে গ্রাউন্ড করে দিতে হয়, এই যে এরকম, ঠিক আছে, এটাকে বলে গ্রাউন্ডের সাইন, এইটা। তো এবার আমি বুঝতাম না যে এটা সার্কিটকে গ্রাউন্ড কেন করছে আজকে, একটা সার্কিটকে গ্রাউন্ড করাটা কেন জরুরি না, আমি এটা কিছুতেই বুঝতে পারতাম না যে কেন করছে এটা। গ্রাউন্ড না করলে সার্কিটটা কি চলতো না? চলতো না এমনটা নয়, কিন্তু আমাদের একটা অসুবিধা হতো। কি অসুবিধা বোঝার চেষ্টা করো, একটা মিনিট।